পা টিপে টিপে শেহজাদের পেছনের দিকটাই এসে দাঁড়ায় উর্বি। পরিচিত সুঘ্রাণ নাকে এসে ধাক্কা খেতে শেহজাদ চোখ বুজে নেয় সাথে সাথে। মেয়েটার উপস্থিতি টের পেয়ে যায় সে, কিন্তু এমন ভাব করলো সে কাউকেই দেখেনি। উর্বি এবার শেহজাদের সামনে এসে দাঁড়ালো। ঠোঁট চেপে চুপচাপ বইয়ের দিকে তাকিয়ে থাকলো সে। এরপর কলম হাতে নিয়ে কাগজে পড়াখানি লিখতে নিলে উর্বি কলমটি টেনে নেয়। উর্বির কাজে বিরক্ত হয়ে শেহজাদ উর্বির দিকে তাকালো। দেখলো উর্বি দুষ্টু হেসে তার দিকেই চেয়ে আছে। পরপর উর্বি দুষ্টু হেসে আওড়ালো। কি লেখা হচ্ছে সাহেব? মেয়েটার কথায় শেহজাদ ললাট কুঁচকে আওড়ালো। দেখতে পাচ্ছেন না নাকি আপনি চোখ থাকতেও অন্ধ হয়ে ঘোরাফেরা করেন? শেহজাদের কথায় কিঞ্চিত বিরক্ত হয়ে উর্বি বলল, আপনি আপনি বলা বন্ধ করো তো সাহেব। আমি তোমার জুনিয়র, তুমি আমায় তুমি করে বলতে পারো। তাই আমার ঠেকা পড়ছে। না, পড়িনি সাহেব। এটা তোমার হবু ওয়াইফের আদেশ, বুঝলে? কচু। বলে সোজা বই নিয়ে উঠে চলে যায় শেহজাদ। উর্বি স্মিত হাসে শেহজাদের চলে যাওয়ার দিকে তাকিয়ে। পরপর সে আওড়ায়, কতদিন আমাকে এড়িয়ে চলবে তুমি স্টুপিড? ঘুরে ফিরে তোমার এই উর্বির কাছে এসে ধরা দিতে হবে। মোল্লার দৌড় যেমন মসজিদ পর্যন্ত, তেমনি তোমার দৌড়ও মিস উর্বি মেধার পর্যন্ত। হরিপুর মফস্বল। রাতের খাওয়া দাওয়া শেষে শ্বশুরের সাথে কিছু সময় গল্প গুজব করে ঘরে আসলো রাদমান। এসে হানিয়াকে শুয়ে থাকতে দেখলো। মেয়েটার শরীর কিয়ৎক্ষণ পরপর কেঁপে উঠছে। মুখ চেপে ধরে এক নাগারে কাঁদছে হানিয়া। এবার কিছুটা রাগ পড়েছে রাদমানের। না, মেয়েটাকে সে আর কষ্ট দিতে চায় না। ধীরে ধীরে খাটের অন্য পাশটায় শুলো রাদমান। কিছু সময় গড়ানোর পর রাদমান আলতো করে স্পর্শ করে মেয়েটাকে। এরপর হানিয়ার কোটি চেপে ধরে টেনে নিয়ে আসলো নিজের নিকট। এবার শব্দ করে কেঁদে উঠল হানিয়া। তার শক্তপোক্ত বক্ষটা চেপে আছে মেয়েটার পৃষ্ঠ। রাদমান ধীরে ধীরে মুখ এগোলো হানিয়ার কাঁধে আলতো করে অধর ছোঁয়ালো। হানিয়া কেঁপে উঠল সেই স্পর্শে। ধীরে ধীরে বাড়তে লাগলো রাদমানের অবাধ্য আলতো স্পর্শগুলো। অধর ছুঁয়ে দিতে লাগলো হানিয়ার ঘাড় কাঁধ। স্পর্শ বাড়তেই হানিয়া মুখ ঘুরিয়ে আনলো, কাপা গলেই আওড়ালো, রাত। উফ, একদম চুপ। আজ কোনো কথা শুনতে ইচ্ছুক নই আমি। আজকের শান্তিটা তুমি ডিজার্ভ করো বউ। তর্জনী আঙ্গুলে হানিয়ার ঠোঁট চেপে ধরে মোহগ্রস্ত হয়ে আওড়ালো রাদমান। হানিয়ার বাধা দিল না। ললাটে রাদমানের অধরে স্পর্শ পেতে হানিয়া নেত্রজোড়া বন্ধ করে নিল। তরিপুর মফস্বল। সকাল সকাল হাট থেকে ভ্যান ভর্তি কাঁচা বাজার নিয়ে আসলো রাদমান। বাড়ির সামনে ভ্যান নিয়ে আসতেই প্রতিবেশীদের চোখ কপালে ওঠার উপক্রম হলো। কেউ কেউ তো হিংসে জ্বলে পড়ে গেল এমন বড়লোক সুদর্শন ছেলে আরশাদ জামাই হিসাবে পাওয়াতে। এসব দিকে মুখ ভেঙিয়ে চলে গেল পাশের বাড়ির হাবিব মিয়া আর সজল মিয়া। আফসারা নাতিন জামের এহেন কাণ্ড দেখে কিয়ৎক্ষণ বুকে দিলেন রাদমানকে। এগুলান এর কি দরকার আসিল বাবাজি? খুদাই তোমার টাকা গুলা নষ্ট করলা, নিয়া আইলা বালা কথা তাই বললাম। ভ্যান বইরা কি দরকার আসিল? মৃদু ধমকে কথাগুলো বলেন আফসারা। রাদমান ঈশ্বর হাসলো সেসব কথায়। তার দাদুর কথা মনে পড়ল। সে এভাবে ধমকি দিত। তিনি পরলোক গমন করেছেন 5 বছর হবে। তার মরার পরপরই অসুস্থ হয়ে পড়ে তার বাবা জাভেদ হাওলাদার। রিপোর্টে ধরা খেয়েছে হার্টে প্রবলেম, বাইরে চিকিৎসা নিতে হবে। তার জন্যই তার মা বাবাকে নিয়ে কানাডায় যায় চিকিৎসার জন্য। 2 বছর শেষ হলো বাবার চিকিৎসায়। এখন সম্পূর্ণ সুস্থ তার বাবা। আগামীকাল ফিরবে দেশে মাকে নিয়ে। ফের দাদি শাশুড়ির কথায় রাদমান মৃদু হাসলো। নারিকেলের পিঠা আর পাটিসাপটা বানাইছি বাবাজি, খাইতে আহ। রাদমান মাথায় এলোমেলো অলক হাত দিয়ে পেছনে দিতে দিতে রসোই ঘরে উপস্থিত হলো। সেখানে হানিয়া আগেই মাদুর বিছিয়ে রেখেছিল। সে গপগপ খাচ্ছে। হানিয়াকে এভাবে খেতে দেখে লিলি হেসে হানিয়ার মাথায় চাটি দিয়ে বলে, আস্তে খা, কেউ নিবে না। হানিয়া দাঁত বের করে হেসে পিঠা চিবুতে চিবুতে বলে, অনেকদিন হয়েছে খাইনি আপনি। তাই বলে আফসার আমিরও সায় দিলেন মেয়ের কথায়। কথার মাঝে রাদমান এসে হানিয়ার পাশ ঘেঁষে বসলো। সেই মৃদু হেসে নারিকেলের পিঠায় কামড় দিয়ে বলল, ওকে দেখতে দিন দাদিমা। হানিয়ার খাওয়া থেমে যায় কথাটাই। চোখ পিটপিট করে তার শ্যাম পোষটিকে বার কয়েক দেখে সে। হানিয়াকে এভাবে তাকিয়ে থাকতে দেখে রাদমান ইশারা করে খাওয়ার জন্য। হানিয়া শুনল না। আগের মতোই চেয়ে রয় বরের পানে। মিধা ফেলা।
কলিং বেলের শব্দে দরজা খুলতেই মিসেস রাইসা থমকে যান। চোখের কানিসে জল জমে সম্মুখের মানুষটিকে দেখে পরপর দ্রুতই দরজা বন্ধ করে দেন তিনি। লিভিংয়ে বসে আছি জাইন, জেওফিল আর শেহজাদ। বাকিরা কিচেনে নাস্তা তৈরিতে ব্যস্ত। মাকে দরজা বন্ধ করে দিতে দেখে জাইন ললাট কুচকে আওড়ালো। কি হলো মম, দরজা বন্ধ করে দিলে যে? জাইনের কথা শেষ হতে না হতেই দরজার ওপাশ থেকে ভীষণ একটা পুরুষালী কণ্ঠস্বরটা বলে উঠল, দরজা খোলো রাইসা, এভাবে মুখ ফিরিয়ে নিও না আমার উপর থেকে। কণ্ঠস্বরটা সবার কানে পৌঁছালো। জাইন আর জিওফিল শুনতেই তড়ক করে লাফিয়ে বসা থেকে উঠে দাঁড়ালো। শেহজাদও দাঁড়িয়ে পড়ল তাদের সাথে। জাইন এগিয়ে এসে মাকে এক হাতে আগলে নিয়ে শান্ত গলায় শুধালো, রিল্যাক্স মম, যে ফিল মমকে নে। জিওফিল এগিয়ে এসে মাকে এক হাতে আগলে নিল। মিসেস রাইসা আঁচলে মুখ চেপে ফুপিয়ে কেঁদে যাচ্ছেন। শেহজাদ কিছুই বুঝল না, কেবল ফ্যালফ্যাল করে সে তাকিয়ে দেখতে লাগলো সব। জাইন দরজা খুলে দিল। দরজার ওপাশে মানুষটিকে দেখে সে স্মিত হাসে। ছেলের হাসি মুখ দেখে মেজাজ বিগড়ে যায় মিসেস রাইসার। তার ছেলে এত দ্রুত ভুলে গেল চরিত্রহীন লোকটার প্রতারণা। এবার রেগে গেলেন তিনি। লোকটা চৌকাট মারিয়ে ভেতরে প্রবেশ করতেই রেগে ছেলের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে ছুটে আসলেন তিনি। পরপর লোকটির বুকে এলো পাথারে কিলঘুষি দিতে দিতে তিনি ক্রুদ্ধ গলায় বলতে লাগলেন, কেন এসেছো তুমি জারি? কেন আমাকে আবার মারতে এসেছো তুমি? আমার ওই কচি বউকে নিয়ে আসনি? ওকেও নিতে আসতে, আমাকে ধ্বংস করতে। পাগলের মতন করতে লাগলো রাইসা নিজের স্বামীকে দেখে। যার ঠোঁট চেপে কান্না আটকে বুকে চেপে রইল স্ত্রীর দুহাত। পরপর সে বলল, শান্ত হও রাইসা, শান্ত হও। আর তুমি যা দেখেছো সেসব মিথ্যে, আমাকে ফাঁসানো হয়েছে, বিশ্বাস করো আমাকে ফাঁসানো হয়েছে। সেসব শুনল না রাইসা। পাগলের মতন কাঁদতে লাগলো। এতদিন বুকে পাথর চেপে রেখেছিল সে। আজ স্বামীকে পেয়ে নিজেকে সামলাতে পারেনি রাইসা, কাঁদতে লাগলো পাগলের মতন। মিসেস রাইসার চিৎকার চেঁচামেচি শুনে কিচেন থেকে বেরিয়ে আসলো উর্বি, তাহিয়া, মেহেক আর সাইমা। মেহেক এসেই মিসেস রাইসাকে আগলে নিল। সামনের মানুষটিকে চিনতে পারল না সে। তার আম্মা কেন কাঁদছে সে বিষয়েও তার ধারণা নেই। কেবল আম্মাকে নিজের সাথে জড়িয়ে ধরে সম্মুখের মানুষটিকে শক্ত গলায় সে শুধালো, আমার আম্মা কাঁদছে কেন? আপনি আমার আম্মাকে কষ্ট দিয়েছেন? মেয়েকের কথাই যার কিছু বলল না, কেবল মিষ্টি কঠোর মেয়েটার দিকে তাকিয়ে থাকলো। সে আন্দাজ করলো এ হয়তো বড় বৌমা। এরপর মৃদু হাসি মেয়েটার কথায়। আপনি জবাব দিচ্ছেন না কেন? যেন এতক্ষণ চুপচাপ সব দেখছিল, এখন সে এগিয়ে আসলো। মেয়েকে ইশারায় বলল মাকে যেন সামলাই। মেহেক মাথা নাড়লো কেবল, আর কিছু বলল না। আর উর্বি, তাহিয়া স্তব্ধ হয়ে বাবাকে দেখছিল এক মনে। পরক্ষণে সেই অঘটনটা চোখের সামনে ভেসে উঠতে ঘৃণায় মুখ ফিরিয়ে নিল তারা। উর্বি তো তৎক্ষণাৎ বলে উঠল, আপনি এখানে কেন এসেছেন জারিফ মেদা? আবার নতুন কোনো তামাশা করতে এসেছেন? মেয়ের এহেন কথায় ব্যথিত করেছে জারিফ মেধাকে। মেঘ আর শেহজাদ নাম শুনে বুঝল লোকটা তাদের বাবা। মেয়ের কথাই জারিফ কিছু বলার আগেই জাইন নিরেট গলে সকলকে উদ্দেশ্য করে বলল, এবার দয়া করে চুপ করো সবাই, সবকিছু না জেনে আর একটা কথাও ড্যাডকে বলো না। সবটা জানার পর আফসোস করবে সবাই। সবাই চমকে সেই কথাই। কিন্তু মিসেস রাইসা এখনো মেহেকের বুকে মাথা রেখে নিঃশব্দে কেঁদে যাচ্ছে। কিন্তু এদিকে কান্তার সজাগ। জাইন দীর্ঘশ্বাস ছেড়ে বলে, সবাই আগে শান্ত হও, তারপর বলছি। বলে জাইন থামলো। জিওফিল ভাইয়ের দিকে তাকিয়ে আছে। সে সবটাই জানে, তাই তার কাছে অবাক লাগেনি কোনো কিছু। তার বাবা কেন 6 মাস পলাতক ছিল সেসব জানিয়েছে তাকে ভাই। পুনরায় জাইন আওড়ালো, মম শুনতে পাচ্ছ আমায়? দয়া করে কান্না থামাও। প্রথমে সবকিছু তোমার জানা জরুরি, কজ ড্যাড তোমার হাজবেন্ড। এবার থামে রাইসা, চুপচাপ দাঁড়িয়ে থাকে শক্ত হয়ে। জাইন ফের বলতে লাগে, ওদিন যা দেখেছিলে ভিডিওতে সেসব মিথ্যে ছিল, সব প্ল্যান করে করা হয়েছিল মম। তখন মিসেস রাইসা ছেলেকে থামিয়ে বলে উঠলেন, বেটা তুই কি বলতে চাইছিস ওই দিন মেয়েটা ওর সাথে ছিল না? ছিল মম। তাহলে প্ল্যান এসব কেন? আগে সবটা শান্ত হয়ে শুনো মম। জবাব দিলেন না রাইসা। মেয়েকের হাত চেপে ধরে দাঁড়িয়ে শুনতে লাগলেন তিনি ছেলের কথা। সেদিন তুমি যা দেখেছিলে সব ঠিক ছিল, কিন্তু হোটেলের সেই কামরায় হিডেন ক্যামেরা ছিল মম। যে কাজটা করেছে তার লোক হোটেলের একজন সার্ভেন্টকে দিয়ে এই কাজটা করেছে। সেই হিডেন ক্যামেরার মাধ্যমে তারা জেনে যেত বাবা কখন কি করছে। সেই সুযোগটা কাজে লাগায় মালিহা নামের মেয়েটি বাবার কামরায় প্রবেশ করে, বাবার সাথে অসভ্যতা শুরু করে।
সেসব ক্যামেরায় ভিডিও রেকর্ড হতে থাকে আর সেটাকেই এডিটিং করে আরেকটু মশলা মিশিয়ে মিডিয়ায় বিভিন্ন পত্রিকায় ছেড়ে দেওয়া হয়। সব শুনে বাকরুদ্ধ হয়ে যায় সকলে। মিসেস রাইসা সব শুনে হতভম্ব হয়ে বললেন, এসব কে করেছে? কেন আমার সংসারে আগুন লাগিয়েছে? বললে তুমি হজম করতে পারবে তো মম? ছেলে কথায় বুক ধরফরিয়ে ওঠে মিসেস রাইসার। আর বাকিরা ফ্যাকাশে মুখে চেয়ে থাকে জাইনের দিকে। জাইন ফের আওড়ালো, তোমার বোন রামিসা? অসম্ভব, এটা হতে পারে না। কেন অসম্ভব মম? তোমার বোন তোমায় সহ্য করতে পারে না, সেসব তুমি ভালোই জানো। তাহলে কেন তুমি তাকে বিশ্বাস করছো? ও এমনটা করতে পারে না বেটা। তাহলে তোমার আর ড্যাডের সম্পর্কটা এতটাই ঠুনকো মম? চুপ হয়ে যায় রাইসা। রামিসা তার আপন বোন নয়, পালিত বোন, তার বড় বোন। যখন তার জন্মদাত্রী মায়ের প্রথম 3 বছর কোনো সন্তান হচ্ছিল না, তখন তার বাবা তার বোনকে এতিমখানা থেকে দত্তক নেন। তাকে নিয়ে আসার 1 বছরের মধ্যেই তার জন্ম হয়। তার জন্মের পর থেকেই তার বড় বোন রামিসা তাকে সহ্য করতে পারত না, সবসময় তার সাথে খারাপ ব্যবহার করত। তার জন্য অনেক ঝামেলাও হয় রামিসার সাথে তার বাবা মায়ের। এত কিছুর পরও বাবা মা রামিসার পাশে ছিল। বয়স 22 বছর হওয়ার পরপরই রামিসা পালিয়ে যায় তার প্রেমিকের সাথে। সেখানে গিয়ে দেখে তার প্রেমিক একজন নারী পাচারক। তাকেও পাচার করে দিতে চেয়েছিল। সে বুদ্ধিমান হওয়াতে কৌশলে পালিয়ে এসেছে সেখান থেকে। প্রথম সন্তান হওয়াতে মা বাবা ফেলতে পারেনি। মেয়ের কান্নাকাটি দেখে সব কিছু ভুলে ফের আগলে নিয়েছে মেয়েকে। এরপর আবারও মেয়ের জন্য পাত্রপক্ষ দেখতে থাকে আরিফুল হোসেন রাইসার বাবা। 1 মাসের মধ্যে ভালো পাত্র পেয়েও যান তিনি। সেখানে পাত্র দেখতে আসলে রামিসার বদলে রাইসাকে পছন্দ করে বসে। সে আর কেউ নয়, জারিফ মৃধা। সেখান থেকে মূলত বোনের উপর আরও রেগে যান রামিসা। ভালো ছেলে হওয়াতে হাতছাড়া করতে পারেনি আরিফুল। স্ত্রী সাইফার কথা না শুনে জারিফের সাথে বিয়ে দেন রাইসাকে। সেদিন থেকেই বোনের ধ্বংসে নেমেছে রামিসা। বাবার ভুল তাকে আজ এই পর্যায়ে নিয়ে এসেছে। সেদিন যদি জারিফ রামিসাকে বিয়ে করত, তাহলে আজ এদিন দেখতে হতো না রাইসার। তিনি ভেবেছিলেন এতগুলো বছরই হয়তো বোন বদলে গেছে, কিন্তু এখন তার ধারণা বদলে গেল। ছেলের মুখ থেকে সব কিছু শুনে বুঝলেন এসব সত্যি তার বোনের কাজ। তাকে অসুখে রাখার প্রতিজ্ঞা করেছে হয়তো তার বোন। এমনকি লোক দিয়েও তাকে মারতে চেয়েছে। রাগ হিংসা তার বোনকে এক পর্যায়ে নিয়ে এসেছে। এসব ভেবে ফের ডুকরে কেঁদে উঠল রাইসা। জেফিল এসে মাকে জড়িয়ে ধরল। মায়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতে লাগলো, ভাইয়া যা বলেছে সব সত্যি মম। মালিয়া নামের ওই মেয়েটাই সব স্বীকার করে নিয়েছে। আর এই 6 মাস ড্যাড ভাইয়ের কথাই প্রকাশ্য আসেনি। ভাই উপযুক্ত প্রমাণ না নিয়ে ড্যাডকে আসতে দেয়নি, কারণ ততক্ষণে সবটা উঠে গিয়েছিল। প্রথমে ভাইও বিশ্বাস করেছিল মেয়েটিকে, পরক্ষণে বাবার কথায় গোপনে আসল সত্য খোঁজে নেমে পড়ে ভাই। আর ড্যাড যদি তখন আসতো আরও ঝামেলা হতো। উপযুক্ত প্রমাণ হাতে আসা মাত্রই ভাই ড্যাডকে নিয়ে আসলো সবার সামনে। সব তো শুনলে মম, আর কেঁদো না। তোমার বোনও শাস্তি পাবে। যার জন্য আমার মম আর তিতিন সোনা কষ্ট পেয়েছে, তাকে ছাড় দেওয়া হবে না। সে যতই হোক তোমার বোন। এসব শুনে তাহিয়া আর উর্বি বাবার কাছে এসে বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, সরি ড্যাড, আমরা সব কিছু না জেনে তোমায় ভুল বুঝেছিলাম। 2 মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে জারিফ স্মিত হেসে আওড়ালো, ইটস ওকে মামনিরা, এখানে তোমাদের কোনো দোষ নেই। তখন পরিস্থিতিটাই এমন ছিল, যার জন্য তোমাদের ভুগতে হলো। আমিও সরি মামনিরা। বাবার কথায় কাঁদতে থাকে মেয়েরা। জাইন তখন থেকে বলে উঠল, আর চিন্তার কোনো কারণ নেই মম, তোমার বোন আজই অ্যারেস্ট হবে। আর এই বিষয়টি নিয়ে কনফারেন্সের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। আমরা তোমাদের জানানোর আগেই সকল ব্যবস্থা করে নিয়েছি। এবার দুজনের রাগ অভিমান মিটিয়ে নাও। জাইন তখন বলে উঠল। বলে নীরবে হাসি জাইন। মেঘ আর শেহজাদ হলো তাদের মাঝে নীরব দর্শক। স্তব্ধ হয়ে তারা এতক্ষণ সব কিছু শুনল। সব কিছু না জেনে বুঝে শ্বশুরকে তখন ওভাবে কথা বলার জন্য ক্ষমা চাইল মেহেক। জারিফও ছেলে বইয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে হাসি মুখে বলল, ইটস ওকে মামনি। এতদিন আমরা দুটো মামনি ছিল, এখন আর একজন বাড়লো। আমার তো আনন্দের শেষ নেই মামনিরা। শ্বশুরের কথায় মাথা নুয়ে লাজুক হাসি মেহেক। জাইন শেহজাদের সাথেও পরিচয় করিয়ে দেয় তার বাবাকে। তিনি শেহজাদের সাথেও হাসি মুখে কথা বলেন। শেহজাদের পছন্দ হয় বাবার বয়সী লোকটাকে। সবার সাথে কথা সেরে জারিফ মৃধা স্ত্রীকে নিয়ে কামরাতে চলে যান। সেদিকে এক দৃষ্টিতে তাকিয়ে রয়
বাকিরা, সবার মুখে তৃপ্তির হাসি। এই তো চেয়েছিলেন তারা, একটা সুন্দর হাসি খুশি পরিপূর্ণ পরিবার। সেখানে শুধু সুখ আর সুখ দিয়ে ভরপুর থাকবে। দুঃখরা আসলেও সবে মিলে এক হয়ে সুখ ছিনিয়ে নিয়ে আসবে। এসব ভেবে স্মিত হেসে জাইন মেহেকের কাছাকাছি এসে ফিসফিসিয়ে শুধালো। এখন শুধু একটা ছোট্ট সোনামণির অভাব ডার্লিং। আচানক এহেন কথায় লজ্জা পায় মেহেক। পাশ থেকে সশব্দে হেসে উঠল উর্বি। তাইয়া বোনের মাথায় চাটি দিল এহেন কাজে। শুধু শুধু ভাবিমণিকে লজ্জায় ফেলবে পাগলটা। এই কথা কর্ণে পৌঁছাতেই জেফিল ফাঁকা ঢোক গিলে সেখান থেকে সরে যায়। তার বুক ভার হয়ে আসে। সেখানে দাঁড়িয়ে থাকার অবস্থায় সে ছিল না, তাই সরে যায়। কথাটা ফিসফিসিয়ে বলল, সকালে শুনে যাই জাইনের কদাখানি। মেঘ লজ্জায় কোনো রকমে পালি কিচেনে চলে যায়। বউকে লজ্জা পেয়ে চলে যেতে দেখে সশব্দে হেসে উঠল জাইন। কিচেনে এসে মেঘ কেউক্ষণ চোখ বুজে বড় বড় শ্বাস নিয়ে আওড়ায়। লোকটা দিন দিন নির্লজ্জ হয়ে যাচ্ছে, আমায় সবখানে লজ্জায় ফেলছে। আপনি একটা অসভ্য বর্বর মৃদ্ধা সাহেব। খন্দকার ভিলায় বিয়ের তোড়জোড় চলছে। অনেক বুঝিয়ে জোর করে মেয়েকে বিয়ের শাড়ি পরতে সক্ষম হয়েছেন আফসিন খন্দকার। সফট সিল্কের মধ্যে সবুজ বেনারসি পরানো হয়েছে আমিরাকে। ফর্সা গায়ে তা বেশ মানিয়েছে। যে দেখছে মাশাআল্লাহ বলছে। আর হালকা সাজানো হয়েছে। মেয়ের দিকে সবাই মুগ্ধ চোখে তাকিয়ে আছে। আমিরা তখনও পুপি কেঁদে চলেছে। আলথিয়ায় হিমশিম খাচ্ছে মেয়েকে সামলাতে। বরের সম্পর্কে কারোর কোনো ধারণা নেই, কারোরই। সেসব কেবল আফসিন খন্দকারেরই জানা। কিয়ৎক্ষণ পর হইহুল্লোর পড়ে যায় লবিতে। বর এসেছে বলে বাচ্চাগুলো চিয়ে উঠছে। কনে এ কথা পৌঁছাতেই বুক কেঁপে উঠল আমিরার। ঠোঁট চেপে কান্না আটকে রেখেছে সে। চাদর খামছে ধরে আলথিয়া তড়িঘড়ি কামরায় প্রবেশ করে টেনে তোলে আমিরাকে। এই বিয়েতে সবচেয়ে বেশি তারা যেন তারই। মেয়েটাকে যেন বিদায় দিতে পারলেই তার মুক্তি। আমিরা এবার আর বাধা দিল না, চুপচাপ হেঁটে চলল সৎমায়ের হাত ধরে। সেও ক্লান্ত, নিজের সাথে যুদ্ধ করতে করতে। আর পারছে না, যা হবার হতে দিচ্ছে। বড় বড় করে কয়েকবার শ্বাস নিয়ে লিভিং রুমে এসে বসল সে। মাঝে সাদা পর্দা টেনে দেওয়া হয়েছে। বর এক পাশে, কোণে অন্য পাশে। সে এসে বসতেই কাজী বিয়ে পড়ানো শুরু করলো। পাত্রের উদ্দেশ্যে বলল, আফসিন খন্দকারের কন্যা আমিরা খন্দকারকে 15,01,000 টাকা মোহরানায় তোমার নিকট বিবাহ দিলাম, বলো কবুল? বলার পরপরই পদ্মার ওপাশ থেকে একটা ভট পুরুষালী কণ্ঠ বলে উঠল, কবুল। এভাবে তিনবার বলানো হলো। কণ্ঠস্বরটা শুনতেই আমিরার কলেজা মোচু দিয়ে উঠল। কেমন পরিচিত ঠেকলো কণ্ঠস্বরটা। সে আরও কিছু ভাবার আগেই কাজী আমিরাকে উদ্দেশ্য করে বলল, বলো মা কবুল। আমিরা চুপচাপ বসে রইল। তার মাথায় তখনও সেই কণ্ঠস্বরটা ধাক্কা খাচ্ছে। আমিরাকে কবুল বলতে না দেখে ফের কাজী বলে উঠল, বলো মা কবুল। এবারও আমিরাকে কথা বলতে না দেখে আফসিন খন্দকার আসলেন মেয়ের পাশে। মেয়েকে কিয়ৎক্ষণ বোঝালেন। তিনি যাওয়ার পর পুনরায় কাজী বলে, বলো মা কবুল। কবুল। শব্দটি বলতেই চোখের কান্নির দিয়ে জল গড়িয়ে পড়ল আমিরার। অজানা মানুষটির নিকট নিজেকে সমর্পিত করল সে। পরপর কাজী সাহেব সবাই একসাথে বলে উঠল, আলহামদুলিল্লাহ। অবশেষে বিয়ে সম্পূর্ণ হয়েছে। মেয়েকে কবুল বলতে দেখে মুখে হাসি ফুটে আফসিন খন্দকারের। তিনি খুব ভয়ে ছিলেন মেয়েকে নিয়ে। ভেবেছিলেন সবার সামনে কোনো কাণ্ড না করে বসে তার মেয়ে। অবশেষে তিনি স্বস্তির নিঃশ্বাস ফেললেন। বিয়ে পড়ানো শেষে আমিরাকে কামরায় নিয়ে যাওয়া হলো। বরপক্ষের খাওয়ানোর তোড়জোড় চলছে এখন। আফসিন খন্দকার স্ত্রীর হাতে এক প্লেট খাবার ধরিয়ে দিয়ে পাঠিয়ে দিলেন মেয়ের কামরায়। সারা দুপুরে মেয়ের উপর দিয়ে অনেক ধকল গেছে। না খেয়ে চেয়ারের যা অবস্থা, তাই মেয়েকে খাওয়াতে পাঠিয়ে দিলেন মিসেস আলথিয়া খন্দকারকে। হাওলাদার ভিলা। হানিয়াকে নিয়ে বাড়ির চৌকাটে পেরোতেই চমকে উঠল রাদমান। লিভিংয়ের অবস্থা শোচনীয়। সোফা উল্টে পড়ে আছে। কয়েকটা স্টোর টেবিল ভেঙে চোরমার হয়ে আছে। বুকশেলফ উল্টে পড়ে আছে। কাঁচ ভেঙে পড়ে আছে লিভিংয়ের মেঝেতে। কয়েকজন সার্ভেন্ট ভয়ে চোটে কাঁপছে। লিভিংয়ের এমন ভাঙচুর দেখে জল শক্ত হয়ে আসে রাদমানের। হানিয়াও বেশ ভয় পায় আচানক এসব দেখে। ভয়ে রাদমানের হাত চেপে ধরে। রাদমান সার্ভেন্টকে ডেকে বলে, হোয়াট হ্যাপেন লাবিব? নাথিং স্যার, দেখলাম মেহেরিন ম্যাম এসেই রেগে ভাঙচুর শুরু করে দেয়। এখন কোথায়? কামরায়। ওকে, আমি আব্বা আসার আগেই লিভিং ক্লিন দেখা চাই। ওকে স্যার। চলে যায় লাবিব নামের সার্ভেন্টরা। রাদমান দীর্ঘশ্বাস ছাড়ে। বনে এহেন বদমেজাজে খুব বিরক্ত হলো সে।
ইদানিং তার বোন একটু বেশি পেয়েছে। হিংসে আর রাগ ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে তার বোনকে। হানিয়ার হাতের বাঁধন ছেড়ে দিয়ে রাতমান শুধালো। কামরায় যাও হানি। নি? আসছি যাও। বলে হানিয়ার কপালে অধ ছুঁয়ে রাতমান বোনের কামরার দিকে গেল। হানিয়া সেদিকে কিছু পল চেয়ে থেকে বরের আদেশে কামরায় চলে যায়। রাতমান বোনের কামরায় এসেই দরজার কড়া নাড়ল। ভেতর থেকে কোনো জবাব আসলো না, তাই আর তাড়ল না, নিজেই ভেতরে প্রবেশ করলো। দেখলো তার বোন বেলকনিতে পাতানো বেঞ্চিতে বসে চোখ বুজে আছে। রাতমান এগিয়ে গেল, দ্বারের পাশে দাঁড়িয়ে আওড়ালো। শেষ? জবাব নেই। ফের রাতমান আওড়ালো। এসব কি শেষ? কেন এমন পাগলামো করছো? তুই কেন এমনটা করলি রাদমান? চোখ বুজে জানতে চাইল মেহেরিন। ফর্সা মুখটা ফ্যাকাশে হয়ে আছে তার, চোখের নিচে কাজল লেপটে আছে। বোনের অবস্থা দেখে রাতমান দীর্ঘশ্বাস ছেড়ে বলে। আমি না বললেও কেন না কোনোভাবে জাইন ব্রো সবটা জানতে পারতো। তাই বলে তুই বলে দিবি? তোকে আমার ভাই বলতেও লজ্জা লাগছে। রেগে বসা থেকে দাঁড়িয়ে পড়ল মেহেরিন। বোনকে রাখতে দেখে রাতমান শান্ত গলায় শুধালো। আর পাগলামি করো না, অনেক রাত হয়েছে, এরপর আর সহ্য করবো না আমি। কি করলি তুই বল, কি করলি? রেগে রাতমানের পক্ষে হাত দ্বারা ধাক্কা দিতে দিতে বলে মেহেরিন। রাতমান কয়েক কদম পিছিয়ে যায় বোনের আঘাতে। পরপর বলে। শান্ত হও। শেষ? কি করে শান্ত হওয়ার কথা বলছিস তুই? ও আমার ছবি থেকে আউট করে দিয়েছে, বলছে ও আমার মুখও দেখতে চায় না। বোনের কথায় চুপ থাকে রাতমান। সে জানতো এমন কিছুই হবে, কিন্তু যখন সেদিন সে জেনেছে জাইন প্রো খোঁজ লাগিয়েছে এ ব্যাপারে, তখন সে বাধ্য হয়ে নিজে সব জানিয়ে দিয়েছে। অন্যভাবে জানলে বোন সবার সামনে অপমানিত হতো। সবাই তাকে দেখলে ঘৃণায় মুখ ফিরিয়ে নিত। বোনের ভালোর জন্যই ও এমনটা করেছে। অন্তত মিডিয়ায় ঘটনাটি ছড়াবে না। জাইন ব্রোকে সে অনেকবার বলার পর তার দিকে তাকে ঘটনাটি গোপন রাখে ব্রো। বোনকে কাঁদতে দেখে খারাপ লাগে রাতমানের, কিন্তু তার কিছুই করার নেই। বোন যা করেছে তার জন্য এর শাস্তিটাও কম পড়ে গেছে। নিজেকে সামলে রাতমান বেরিয়ে যায় বোনের কামরা থেকে। ভাইয়ের প্রস্থান দেখে পাগলের মতন কাঁদতে থাকে মেহরিন। খন্দকার ভিলা। বিয়ে দিন বরকে মেয়ের বাড়িতে থাকতে হয়, এবারে নিয়ম নাকি এটি, তাই বর আজ যেতে পারল না। নিয়ম অনুযায়ী রয়ে গেল খন্দকার ভিলায়। আমিরার বান্ধবী রৌশনী কিছুক্ষণ আগেই আমেরিকা ফুলে সজ্জিত কামরায় বসিয়ে দিয়ে যায়। কিয়ৎক্ষণ পরই পর আসবে। সময় যত এগুতে লাগলো আমিরার অস্থিরতা ভয় ততই বাড়তে লাগলো। তার ইচ্ছে করছে এক ছুটে পালিয়ে যেতে, কিন্তু এখন চাইলেও সে তা পারবে না, কারণ তার হাত পা যে বাধা, অন্য একজনের সাথে বেঁধে গেছে তার প্রাণ। এসব ভেবে ঠোঁট চেপে কাঁদে আমিরা। যে মানুষটাকে সে এত করে চেয়েছে সেই মানুষটাকে সে পেল না। মানুষটা স্বার্থপর, তাকে ভালোবাসেনি। ভালোবাসলে ঠিকই ফিরে আসতো। ভাবনার মাঝেই কামরায় প্রবেশ করলো বর। শব্দ পেতেই আমিরা বুকে ধুকপুকানি বেড়ে যায়। চোখ বন্ধ করে ঘোমটাটা আরও টেনে নিল একদম বুক পর্যন্ত। পরপর শোনা গেল পুরুষালী কণ্ঠ। আমিরা। কণ্ঠস্বর কর্ণে ধাক্কা খেতেই আমিরা একটানে ঘোমটা সরিয়ে নেয়। চোখ বড় বড় করে তাকিয়ে রয় সম্মুখের মানুষটি পানে। বিস্ময়ে মুখ হা হয়ে যায় তার। ফের কণ্ঠস্বরটি বলল। আমিরা ম্যাম। মিস্টার নিবিড়, আপনি? বড় বড় কটা শ্বাস নিয়ে বলে উঠল আমিরা। নিবিড়কে কামড়ে দেখে দম যেন বন্ধ হয়ে আসছে তার। তার কেন জানি মনে হচ্ছে সে স্বপ্ন দেখছে। চোখ বন্ধ করে সে তার নিবিড়কে হারিয়ে ফেলবে। নিবিড় এগিয়ে আসলো আমিরের মাথায় পুনরায় ঘোমটাটা দিয়ে মুগ্ধ চোখে কিয়ৎক্ষণ থামিয়ে থেকে শুধালো। আমার প্রিয়সী। অভিমানে মুখ সরিয়ে নেয় আমিরা। লোকটা তাকে এতদিন কি ভোগানটাই না ভোগালো। এই মুহূর্তে সে লোকটার সাথে কথা বলতে ইচ্ছুক নয়। আমিরা অভিমানী মুখটা দেখে নিবিড় অল্পখানি হেসে বলে। জানো প্রিয়সী, আমার এ চোখ সার্থক, যে চোখ আমি প্রিয়সীর দর্শন পেয়েছি। কথাখানে আমিরা আর রাগ করে থাকতে পারল না। আচানক নিবিকে জাপটে ধরে ডুকরে কেঁদে বলে উঠল। আমার আপনার চোখ চায় না নিবিড়, আমার কেবল আপনাকে চাই, কেবল আপনাকে চাই। আমি তখন অসহায় ছিলাম প্রেয়সী। নিবিড়ের কথায় নিবিকে ছেড়ে দেয় আমিরা। পরপর বিষণ্ণ গলায় আওড়ায়। সেদিন বাবার কথায় কষ্ট পেয়েছেন আপনি, তাই আপনি এমনটা করেছিলেন নিবিড়। তখন পরিস্থিতিটাই অমন ছিল প্রেয়সী। আমি ভেবেছিলাম তোমায় হারিয়ে ফেলেছিলাম। নিজের অন্ধ চোখ দুটোর ওপর বেশ রাগ হয় তখন। ইচ্ছে করেছে নিজেকে শেষ করে দেই। কথাটা শেষ হতে না হতেই আমিরা হাত দিয়ে নিবিড়ের মুখ চেপে ধরে ভর্ত গলায় বলে। এমন অলক্ষণে কথার মুখেও নিবেন না নিবিড়।
মেয়েটার কথাই হাসে নিবিড়। মেয়েটা সত্যিই তাকে ভালোবাসে। সে এতদিন চিকিৎসারত ছিল বাহিরে, একটা চোখের দৃষ্টি ফিরেছে, অন্যটি নষ্ট হয়ে রয়ে গেছে। তাও আফসোস নেই তার প্রিয় মানুষটিকে দেখার জন্য, ওইটুকুই অনেক তার জন্য। দেশে ফেরার পর আমিরের বাবা দেখা করে তার সাথে, বিস্তারিত সব জানে তাকে। সেদিনকার ব্যবহারের জন্য ক্ষমা চান তিনি, শুধু হাত জোর করে বলেছিলেন তার মেয়েটাকে বাঁচাতে। তারপর আর কি, ঘটনা বিয়ে পর্যন্ত গড়ালো। বাড়ির সবাইকে রাজি করিয়ে আমিরাকে নিজের অর্ধাঙ্গিনী করেছে নিবিড়। তবে সবটা আমিরার থেকে লুকিয়ে মেয়েটাকে সারপ্রাইজ দিতে চেয়েছে সে। ভাবনার মাঝে আমিরা দুহাতে নিবিড়ের কপালে আহত করে চেপে ধরে কান্নারত গলায় শুধালো, আপনি আবার হারিয়ে যাবেন না তো নিবিড়? কখনো না প্রিয়সী, আর হারিয়ে যাবে না তোমার নিবিড়। সত্যি? ভালোবাসি প্রিয়সী। বাক্যটাই ফুপিয়ে উঠল আমিরা। আমিরাকে কাঁদতে দেখে নিবিড় অধৈর্য আমিরার মাথায়। এদিকে নিবিড়ের পক্ষে মাথা রেখে ফোপাতে ফোপাতে আমিরা অস্পষ্ট স্বরে শুধালো, ভালোবাসি। হাওলাদার ভিলা। প্রায় 2 বছর পর নিজ ভিলায় পা রাখতেই চোখের কার্নিশে জল জমে ভিলার মালিকের। তাদের দেখে হইচই পড়ে গেল সমগ্র ভিলায়। ওমর হাওলাদার আর মার্জিয়া হাওলাদারের আগমনে সকলে বেশ খুশি। রাতমান এগিয়ে এসে মা বাবাকে জড়িয়ে ধরল। মিসেস মার্জিয়া ছেলের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন, আমার বাপটা বোন কোথায়? ও হে, তোমার মিষ্টি মুখের বউটা কোথায়? ভিতরে এসে বসো আগে, তারপর সবাইকে দেখো। আব্বা ধীরে। বলে ওমর হাওলাদারকে এক হাতে আগলে নিয়ে বাড়ির চৌকট পেরোই সবাই। ওনার চোখ কেবল বাড়িটাকে ঘুরে ঘুরে দেখছিল। এতদিনে ছটফটানি কিছুটা হলেও কমেছে তার। এদিকে কিচেন থেকে কুটি কুটি পায়ে হেঁটে আসলো হানিয়া, হাতে জলের গ্লাস। তাদের সম্মুখে আসতে মেয়েটাকে মুগ্ধ চোখে দেখে তারা। মিসেস মার্জিয়া হানিকে দিকে সাথে সাথে বলে ওঠে, হানিয়ার চিবুক ধরে প্রসন্ন হেসে বলেন, মাশাল্লাহ, কিরে বাবা রাত, তোর বউ তো ছবির থেকে আরো সুশ্রী। রাতমান হেসে মাথা চুলকে বলে। এরপর মিসেস মার্জিয়া জলের গ্লাস নিয়ে ওনার পাশে হানিয়ার হাত ধরে বসিয়ে দিয়ে স্বামীর উদ্দেশ্যে বলেন, কি গো, দেখছো তোমার বৌমাকে? ওমর হাওলাদার স্মিত হেসে হানিয়ার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে এক পলক তাকিয়ে বলেন। শ্বশুর বাবার কথায় লজ্জা পেল হানিয়া। পাশ থেকে ওমর হাওলাদার হানিয়ার মাথায় হাত বুলিয়ে দিয়ে মৃদু স্বরে বললেন। হানিয়ার চোখ টলমল করে উঠল কথাটায়। কত ভালো মানুষগুলো, অথচ তার ননস এমন কেন? যাক, সবাই এক হয় না, অন্তত কাউকে ভালোবাসার জন্য পেয়েছে সে, এতে সে ভীষণ খুশি। পরপর মিসেস মার্জিয়া জল খেতে খেতে বলেন, তা তোমার বোন কোথায় রাত বাবা? কামরায় আম্মা। আমাদের আসার কথা জানাওনি মেহরিনকে? জানিয়েছি আম্মা। আচ্ছা, তা হানি আম্মু আজ কি রান্না হয়েছে? খুব খিদে পেয়েছে যে আমাদের। ওসব বিদেশি খাবার খেতে খেতে আমার অবস্থা খারাপ। দেশের রান্নার স্বাদ পাওয়ার জন্য তোমার আব্বু আর আমি ছটফটে মরছি। সেখানে যা আছে দাও, খেয়ে পেট শান্ত করি। হানিয়া ফিক করে হেসে উঠল সেসব কথায়। ওমর হাওলাদার শব্দ করে হেসে বললেন। হানিয়া মাথা নাড়িয়ে কিচেনে চলে যায়। রাতমান প্রসন্ন হাসে আমি আব্বার আচরণে। মেয়েটার সাথে কি সহজ হয়ে গেল তারা। অতঃপর বোনের কথা ভেবে তার মুখে অন্ধকার নেমে আসে। বোন একটু সহজ হলে কি হয়? মেয়েটা তো শুধু একটু ভালোবাসাই চেয়েছে, আর বেশি আবদত্ত করেনি। এত রাগ কেন তার বোনের? এসব ভাবতে ভাবতে কামরায় ফিরে যায় রাতমান। এরপর কামরা থেকে ফ্রেশ হয়ে ডাইনিংয়ে আসলেন ওমর হাওলাদার আর মিসেস মার্জিয়া। টেবিলে হরেক রকমের বাঙালি খাবার দাবার দেখে মিসেস মার্জিয়া অবাক হয়ে বলেন, আরে আম্মু, এত কিছু কখন করলে? দুপুরে করা হয়েছে আম্মা। আচ্ছা, খাবার দেখেই তো খিদে দ্বিগুণ বেড়ে গেল। শাশুড়ি আম্মির কথাই হানিয়া নীরবে হাসে। হাসতে হাসতে প্লেটে গরম ভাত দিতে দিতে বলে, খাওয়া শুরু করুন আম্মা। ডিশে শুটকির ভর্তা, চিংড়ি মাছের ভর্তা, মরিচের ভর্তা, সিমের ভর্তা আর কালিজিরার ভর্তা দেখে ওমর হাওলাদার প্রসন্ন হেসে বলেন। হানিয়া শ্বশুরের প্লেটে ভর্তা তুলে দিল। পাশে আরও কয়েকটা মাছের তরকারি ছিল, সেসবও এগিয়ে দেয় হানিয়া। তারপর সবার সাথে সে বসে পড়ে। কিয়ৎক্ষণ পর রাতমনও এসে বইয়ের পাশে খেতে বসে। আসলো না শুধু মেহরিন, বাবা মেয়ের কামড়ে গিয়ে আলাদা দেখা করে এসেছে সে মাকে বলে দিয়েছে আসবে না টেবিলে, তাই তার খাবার সার্ভেন্ট কামরায় দিয়ে এসেছে। সবাই গল্প গুজব করতে করতে খাওয়া শুরু করে।
ওমর হাওলাদার মুখে হাসি ফুটিয়ে রাখলো। মনটা ওনার খারাপ। মেয়েটা যে কেন এমন করে রাতমান সব জানে তাদের মোবাইলে। মেয়ের প্রতিটি খবর তিনি বাইরে থাকা অবস্থায় পান ছেলের থেকে। হিংসার রাগ আর মেয়েটাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। মেয়ের এহেন পরিণতি দেখে গোপনে দীর্ঘশ্বাস ছাড়েন ওমর হাওলাদার। মৃধা ভিলা ডাইনিংয়ে বসে সবাই রাতের খাবার খাচ্ছিল। আচানক জারিফ মৃধার কথায় শেহজাদের গলায় খাবার আটকে যায়। তা তোমাদের প্রণয় কেমন চলছে মিস্টার শাহজাদ আমির? শেহজাদ খাওয়া থামিয়ে দিয়ে দ্রুত এক গ্লাস পানি খেলো। পরপর ভয়ার্ত চোখে তাকালো জারিফ মৃধার পানে। জারিফ মৃধা ভিতর ছেলেটার অবস্থা দেখে ঠোঁট চেপে হাসেন। বাকিদেরও একই অবস্থা। ফের আবার বলেন, বলে না শাহজাদ। আপা কি হলো, ভয় পাচ্ছ? আরে বোকা, ভালোবাসায় ভয় পেলে চলে না বেটা। আমি তো খুব খুশি হয়েছি যখন শুনেছি আমার মেয়ে তোমায় পছন্দ করে। শুধু পছন্দ করে না, ভালোবাসে। এ কথায় খুব খুব করে কাশতে লাগলো শেহজাদ। আর চোখে উর্বির দিকে তাকাতেই দেখলো মেয়েটা বেশ মজা পাচ্ছে তাকে অস্বস্তিতে ফেলে। রাগে জল শক্ত হয়ে আসে তার। সে তো মেয়েটার সাথে ঠিকঠাক মতো কথা বলে না। পনই আবার কখন হলো কিছু বলল না শেহজাদ। তার প্রচণ্ড ভয় আর লজ্জা লাগছে এখন। ইচ্ছে করছে এক ছুটে এখান থেকে পালিয়ে যেতে। আজ দুপুরেই সবে ব্যাপারটা জেনেছে। সবার আদরে দুষ্টু ছোট রাজকুমারী বড়দের সামনে কথাটি তুলেছে। তার শেহজাদকে ভালো লাগে। শুধু ভালো লাগে না, সে ভালোবাসে। এই কথা শুনে প্রথম মেহেক ভয় পেয়ে গেছিল। ভাবলো তার ভাই আবার এসব করেনি তো। পরে ভুল ভাঙল উর্বির কথায়। যখন উর্বি বলল তাদের মাঝে পনয় নেই, কিন্তু তারা দুজন দুজনকে ভালোবাসে। প্রথমে সবাই বেশ অবাক হয়। মিসেস রাইসা মেয়েকে শাসান কামড়ে নিয়ে, কিন্তু কোনো লাভ হলো না। উর্বি সেই এক কথা কেঁদে কেটে বাবাকে জানায় তার শেহজাদ কি চাই। এই মেয়ের লাজ লজ্জা বলতে কিচ্ছু নেই। সবার সামনে কেঁদে শেহজাদকে চাইল। সবাই বলল পরে জানানো হবে, তারা বিবেচনা করে দেখবে। তারপর সবার মধ্যে কথোপকথন হলো। কি হলো সেসব উর্বির অজানা। শেহজাদ ওয়ার্কশপে ছিল। রাতে কাজ শেষে ফিরেছে। সবাই খেতে বসতে আচানক এ কথা বলতে শেহজাদের হাতে পেয়ে কাঁপুনি ধরে। শেহজাদের ইচ্ছে করছে এখনই মেয়েটার গলা টিপে ধরতে। অসভ্য মেয়ে মানুষ, তাকে জ্বালিয়ে মারছে। অতপর কানে এলো জারিফ মৃধার গলা। তা বেটা, তোমায় আমার মেয়ের জামাই করতে কোনো প্রবলেম নেই, শুধু একটাই শর্ত। এ কথা শুনে উর্বি শেহজাদ দুজনেই জারিফ মৃধার দিকে যায়। তাদের চোখে ভয় দেখে তিনি সশব্দে হেসে বলেন, শর্ত হচ্ছে এখন তোমাদের বিয়ে হচ্ছে না। আগে তোমরা দুজন প্রতিষ্ঠিত হও, তারপর বিয়ে। এখন যে যার পড়াশোনা চালিয়ে যাও, কেমন? শেহজাদ কিছু বলতে গেলে উর্বি উঠে এসে বাবার গলা জড়িয়ে ধরে বলে, থ্যাংক ইউ বাবা, লাভ ইউ। লাভ ইউ টু মামনি, তোমরা সুখী হও। মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন তিনি। প্রথমে তিনিও রাজি ছিলেন না। জাইনার জিওফিলের কথায় রাজি হন যখন শুনেন ছেলেটা সৎ চরিত্রবান এবং কর্মঠ। মেয়ের জন্য আর কি চাই? এমন একটা ছেলেই তার ছোট রাজকন্যার জন্য যথেষ্ট। শেহজাদের আর খাওয়া হলো না। সে চুপচাপ বসে প্লেটে হাত নাড়ছে। কেউ তাকে জিজ্ঞাসা করলো না সে রাজি কিনা, কিন্তু তার অবাক লাগছে মেয়েটার সাহস দেখে। এমনটা নয় যে তার মেয়েটাকে অপছন্দ, মেয়েটাকে তার পছন্দ, কিন্তু মেয়েটা বড় ঘরের মেয়ে, তার সাথে মানিয়ে নিতে পারবে কিনা সেসব ভেবে ভয় পাচ্ছে সে। জাইনের কথায় সবাই আবার খাওয়া শুরু করলো। কি হলো শেহজাদ, খাচ্ছ না কেন? রান্না ভালো হয়নি? তোমার বোন রেঁধেছে, খাও খাও। শেহজাদ মেকি হেসে বলে, না না, ভালো হয়েছে, খাচ্ছি। এবার সবাই খাওয়া শেষ করে শেহজাদকে মোবারকবাদ দিয়ে যে যার কামরায় চলে গেল ঘুমের প্রস্তুতি নিতে। সবার সাথে সাথে উর্বিও যেতে নিলে শেহজাদ উর্বির পথ আটকায়। এই মেয়ে দাঁড়াও। উর্বি চমকে উঠল প্রথমে, পরপর করুর হেসে বলে, বাবা, আজ দেখছি সাহেবের মুখে খই ফুটেছে। তা বিয়ের কথা শুনে আনন্দে খই ফুটেছে নাকি সাহেব? উর্বির কথায় শেহজাদ রাগ দেখিয়ে বলে, অসভ্য মেয়ে মানুষ। হুম, আপনারই। আমার? নয়তো কার? পাশের বাসার রকি ভাইয়ার নাকি? মজা করে বলেছে উর্বি, কিন্তু কথাটাই কপাল কুঁচ গেল শেহজাদ। পরপর বলল, রকি কে? কেন, জেনে কি করবে? হিংসা হচ্ছে তোমার? বয়ে গেছে আমার। আচ্ছা বাই, কাল সকালে দেখা হবে। এখন পথ ছাড়ো তো, ঘুম পাচ্ছে আমার। হামি দেওয়ার ফান করে বলে উর্বি। এরপর সুযোগ পেতে দৌড়ে কেটে পড়ে সেখান থেকে। শেহজাদ কিছু বলার সুযোগই পেল না। মেয়েটা কত বড় অসভ্য, তাকে বুলিয়ে ভেকে গেল। সে তো দাঁড় করিয়েছিল মেয়েটাকে বকবে বলে। পরক্ষণেই তার মুখে
হাসি ফুটে। তারা উচিত স্বার্থপর হওয়া। সুযোগ যখন পেয়েছে সে কেন হাতছাড়া করবে? সে তো মেয়েটাকে ভালোবাসে, খুব ভালোবাসে। অসভ্য পাগলি মেয়েটার জন্য সে স্বার্থপর হতে চায়। যার বোকাশোকা হৃদয়ে মেয়েটা ফুল হয়ে এসেছে, সেই ফুল সে আগলে রাখবে, ভালোবেসে যত্নে আগলে রাখতে চায়। 15 দিন পর মিতা ভিলা। ইতিমধ্যেই সকলে জেনে গেছে জারিফ মিতা পালিয়ে থাকার বিষয়টি। আসল অপরাধী রামিসা, তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। আর তার সহযোগী মালিহার 5 বছরের জেল হয়েছে। চ্যানেল পাল্টে পাল্টে সেসবই দেখছে জারিফ। আজ তার অনেক কাজ। রাতে পার্টি। কদিন আগেই জাইন আর রাদমানের বিয়ের অনুষ্ঠান সেরে সবাই ঘুরে আসলো তরিপুর মফস্বল থেকে। পুরো মিধা পরিবার আর হাওলাদার পরিবার একসাথে কটা দিন আনন্দে কাটিয়ে আসলো। সাথে শহরে নিয়ে আসলো আমির পরিবারকেও। এর মধ্যে সকলকে দাওয়াত দেওয়া শেষ করেছেন তিনি। পার্টিতে থাকবে মিধা পরিবার, হাওলাদার পরিবার, খন্দকার পরিবার আর খান পরিবার। আত্মীয়তা ছাড়াও তাদের মধ্যে আরও একটা সম্পর্ক রয়েছে। তারা প্রত্যেকেই ভালো বন্ধু, একসাথে বড় হয়েছে প্রত্যেকে। এদের মধ্যে কেবল একজন বেঁচে নেই, আরশ খান, নিবিড়ের বাবা। বাবার আকস্মিক মৃত্যুর পর তার মাও 1 বছর পর মারা যায়। এ কারণে আরশকে আর দাওয়াত করা হলো না তার। আরশের ছেলে নিবিড়কে দাওয়াত করেছে সপরিবারে আসতে। দাওয়াত শেষ করতে পেরে স্বস্তির নিঃশ্বাস ফেলে জারিফ মৃধা। তখনই আঁচলে হাত মুছতে মুছতে আসলেন মিসেস রাইসা। জারিফের পাশে বসে তিনি ব্যস্ত স্বরে বললেন, ছেলেরা কখন আসবে? বড়রা শ্যুট শেষ করে আসছে আর ছোটটা বন্ধুদের সাথে। রান্না কখন শেষ হবে? এই তো হলো বলে। সবাইকে বলো দ্রুত রান্না শেষ করে তৈরি হয়ে নিতে, কিছুক্ষণ পরেই তো পার্টি শুরু। তার আগে সব কিছুর আয়োজন সেরে নিতে হবে। আচ্ছা, তুমিও গোসল সেরে নাও। উর্বির বাবা আর তাহিয়া আসবে না তিতিনকে নিয়ে? বলেছিলাম, মেয়েটা বলল তিতিনের পরীক্ষা আসতে পারবে না। ও আচ্ছা, তারপরও ওকে বলো আসতে। তুমি এখন উঠে পড়ো, গোসল সেরে নাও। যাচ্ছি। তার আগে আমার পাওনাটা দাও। স্বামীর এহেন কথায় লজ্জায় পড়লেন মিসেস রাইসা। পরপর স্বামীর বাহুতে চর মেরে তিনি মেকি রাগ দেখিয়ে বললেন, বুড়ো বয়সে বিমরতি, অসভ্য লোক। হনহনিয়ে চলে গেলেন মিসেস রাইসা। স্ত্রীর কথায় পিছন থেকে হো হো করে হেসে উঠলেন জারিফ। রাত 9টা বেজে 31 মিনিট। লবিতে পার্টির আয়োজন করা হয়েছে। মৃদুরবে গান বেজে চলেছে। উপস্থিত যারা আছে যে যার মতন এনজয় করছে। লবির দুপাশে বড় বড় 4টে টেবিল বসানো হয়েছে। টেবিলগুলো সাদা কাপড়ে মরানো। নানা রকমের খাবার দিয়ে ভর্তি টেবিলগুলো। সমগ্র লবি খাবারের ঘ্রাণে মম করছে। এক এক করে সকল মেহমান আসতে শুরু করলো। এরপর এক একে সকল পরিবার এসে হাজির হলো। সবার সাজসজ্জা দেখে সবাই মুগ্ধ। আমিরাকে পেয়ে মিসেস রাইসা জড়িয়ে ধরলেন। ভালো আছো মেয়ে? জি আন্টি, আপনি? ভালো। ফের আমিরা আশেপাশে তাকিয়ে শুধালো, তাহিয়া আপুকে দেখছি না, আর তিতিন সোনাকেও দেখছি না। ও চেষ্টা করেছে, জামাই বলল ছেলেটার পরীক্ষা, তাই আসতে দেয়নি মা ছেলেকে। ট্রান ভাইয়া দেশে নেই? না, যে মালিকের আন্ডারে কাজ করে সে ছুটি দেয়নি, তাই আসতে পারেনি। ও তা তোমার বর কোথায়? ওই যে। জাইনদের সাথে দাঁড়িয়ে আলাপে ব্যস্ত নিবিড়। সবাই গল্পে মজেছে। তাদের সাথে কথা বলার ফাঁকে কিয়ৎক্ষণ পর জাইন দরজার দিকে তাকাচ্ছে। তার বউকে এখনো সে দেখেনি। সে যে বলল তৈরি হয়ে আসছি, এখনো আসার নাম নেই। ওদিকে সবাই তৈরি হয়ে সেজেগুজে ঘুরে বেড়াচ্ছে। জাইনের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে সাদা স্টোনের গাউনে ধরা দিল মেহেক। দরজার পানে চোখ পড়তেই দৃষ্টি স্থির হয়ে আসে জাইনের। আজ মেহেককে অন্যরকম লাগছে, যেন স্বয়ং পরিতার সম্মুখে দাঁড়িয়ে। সবাই মুগ্ধ চোখে তাকিয়ে রয় মেহেকের পানে। যার নিজেকে সামলে গলেরটাই ঠিক করতে করতে এগিয়ে আসে মেহেকের নিকট। তারপর মেহেকের হাত ধরে হাতের পৃষ্ঠে চুম্বন করে শুধালো, মাই বিউটিফুল ওয়াইফ, ইউ আর লুকিং সো কিউট। আপনাকে বেশ লাগছে মৃধা সাহেব, বলে মৃদু হাসি মেহেক। তারপর জাইন মেহেকের কোমর জড়িয়ে ধরে সবার সম্মুখে নিয়ে আসলো। সবাই তার প্রশংসা করতে লাগলো। কিয়ৎক্ষণ পর আলাপ শেষে কাপল ডান্স শুরু হলো। বাদ গেল না কেউই, কেবল মেয়ে খানি আর দাদিমা, নিবিড়ের দাদিমা আর আরশাদ খান
বাদ বলো। তারা বসে বসে লেমন জুস খায় আর সবার ডান্স দেখে, সাথে গল্প গুজব তো আছে। লিলি আর সাইমা প্লেটে নিজেদের ইচ্ছে মতো খাবার তুলে খাচ্ছে আর ডান্স দেখছে। বাদ গেল না মিসেস আলথিয়া আফসিন খন্দকার, মিসেস রাইসা জারিফ মিধা আর মিসেস মার্জিয়া ওমর হাওলাদার। সবে গোল গোল হয়ে একে অপরের সাথে যেন মিশে গেল। রাদমান হানিয়ার কোমর চেপে ধরে ডান্স করতে করতে আওড়ালো। তোমায় আজ ভীষণ খুশি লাগছে হানে। হানিয়া রাদমানের পক্ষে হাত রেখে চোখে চোখ রেখে স্মিত হেসে বলে, আপনাকেও ভীষণ হ্যান্ডসাম লাগছে না শ্যামা পুরুষ? বলে ফিক করে হেসে উঠল হানিয়া। রাদমান চেয়ে থাকে বইয়ের হাসির পানে। এই তো তার সুখ, আর কি চাই। ডান্স করতে করতে থেমে যায় নিবিড়। পরপর আমিরের হাত বক্ষে চেপে ধরে শুধায়, খারাপ লাগছে প্রিয়সী? না তো। থেমে গেলে যে? কথা শেষে নিবিড় বলে, গলা শুকিয়ে গেছে? আমার রূপের আগুনে। বলে হেসে উঠল আমিরা। এ কথাই নিবিড় আমিরাকে আরো জড়িয়ে নিল নিজের সহিত। আমিরাও কিয়ৎক্ষণ নিবিড়ের পানে তাকিয়ে থাকার পর ফের হেসে উঠে বলে, পাগল। হু, তোমার? হাতে হাত রেখে কোমর জড়িয়ে চোখে চোখ রেখে ডান্স করছে জাইন আর মেহেক। বই থেকে আজ চোখ সরানো দায়, যেন চোখ সরালে তার দেখা কম পড়ে যাবে। জাইনকে এভাবে তাকিয়ে থাকতে দেখে মেহেক কপাল কুচকিয়ে বলে, কি হলো? প্রাণ মন চুরি হয়ে গেল। কে নিল? আমার বিবি জান। বলে কপালে অধর চেপে ধরে জাইন। পবিত্র সেই স্পর্শে জমে যায় মেহেক। পরপর ঠোঁটে ঠোঁট চেপে হাত দ্বারা চেপে ধরে জাইনের শার্ট। বেচা শেহজাদ বেকায়দায় পড়েছে এসব ডান্স ফান্স নিয়ে, পারে না এক ছুটে পালে এখান থেকে। কিন্তু উর্বির জন্য বাধ্য হয়ে তাকে তাল মেলাতে হচ্ছে। সে এসবে পারদর্শী নয়, তারপর মেয়েটার জন্য তাকে এসব করতে হচ্ছে। আর না পেরে শেহজাদ উর্বির পানে চেয়ে অসহায় হয়ে আওড়ালো, এবার তো সারেন মিস উর্বি। কেন, খারাপ লাগছে? না তা নয়, একটু জিরিয়ে না হয় আবার চেষ্টা করব। ছাড়তে পারি এক শর্তে। শর্ত? হুম। বলেন। তাহলে বলো আমায় ভালোবাসো বোকা ছেলে। শেহজাদ থমকে যায় এহেন কথায়, জবাব দেয় না। জবাব না পেয়ে উর্বি অধৈর্য হয়ে শেহজাদের গলা চেপে ধরে ব্যগ্র গলায় বলে, কি হলো বলো। হুম, বলো। ভালো। বাসি, ব্যাস হয়ে গেল। এত সময় লাগে এই 4 শব্দের কথাখানি বলতে? বোকা প্রেমিক। বলে খুশিতে শেহজাদকে জড়িয়ে ধরল সে। শেহজাদ লজ্জায় পড়ল অসভ্য মেয়েটার কাণ্ডে। টেবিলের অন্য পাশে চেয়ারে দুটোতে বসে রইল জিওফিল আর মেহরিন। তারা কেবল চেয়ে দেখছে ভালোবাসার জোড়া পাখিগুলোকে। সকলে হাসতে হাসতে জড়িয়ে নিচ্ছে একে অপরকে। সেসব দেখে দুজনেই গোপনে দীর্ঘশ্বাস ছাড়ে। মেহরিন আসতে চায়নি, ওমর হাওলাদার মেয়েকে জোর করে নিয়ে এসেছেন। সকল পিছুটান ছেড়ে কেবল বছরে এই একটি দিন সবে একসাথে হওয়ার সুযোগ পেয়েছে, তা তিনি হাতছাড়া করতে রাজি নন। তার জন্যই মেয়েকে তিনি জোর করে সাথে নিয়ে আসলেন। নিষ্প্রাণ দুজোড়া চোখ তাদের দেখতে থাকে। জয়ফিলও চেয়েছিল দেশ ছাড়তে, মায়ের জন্য আর যাওয়া হয়নি তার। মা তাকে ব্ল্যাকমেল করে রেখে দিয়েছে। এসব ভেবে জুসের গ্লাসে চুমুক দিতে জয়ফিলের চোখ যায় মেহরিনের পাশে। আকস্মিকভাবে মেহরিনের চোখ পড়ে তার দিকে। চোখে চোখ পড়তেই দুজন দুজনের দিকে তাকিয়ে মিলান হাসল। পরপর চোখ ফিরিয়ে নিয়ে ফের চোখ দিল জোড়া জোড়া কপত কদপীর ওপর। টলমল নেত্রে তার চেয়ে রয় প্রেম তরঙ্গে ভেসে যাওয়া ভালোবাসার মানবীদের পানে।